জাস্ট আমার কাঁধেই মারা গেল, জোরে জোরে মারা গেল। আমি কাঁধ থেকে বললাম যে আমাকে নামাও, একটু নামাও। একটা অপ্রত্যাশিত ঘটনা, এমন তো আসলে সাধারণত ঘটে না সিনেমার মতো। তো মানুষের আসলে বিশ্বাস করাটাই কষ্টকর। আর কারো যার জীবনে ঘটছে সেই আসলে বলতে পারবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আবারও ফিরে আসছি স্যারের কাছে অজানা কিছু কথা নিয়ে। আমরা সেদিন যা জেনেছি, তারপরে যে পর্বগুলি রয়ে গেছে সেখানে হচ্ছে স্যারের বিয়ে, তারপরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি, সেই সাথে এই দুটার মাঝখানে অনেকগুলি চড়াই উতরাই এবং এখানে ওনার স্ত্রী বিয়োগ নিয়ে আরো বেশ কিছু ঘটনা যেগুলি আসলে কেউই জানতো না। আমরা আজকে সেই বিষয়গুলি তুলে আনবো একে একে। তো স্যার, শুরু করছি সেদিনের এসএসসি পরীক্ষার পর থেকে, জি, জি, তারপরে আমরা আগাই। জি, ধন্যবাদ আপনাকে। আমি এসএসসি পাস করি 1993 সালে। জি। 93 সালে বিজ্ঞান বিভাগ থেকে, এটা উল্লেখ হয়েছে, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি প্রথম বিভাগ পাই। তারপরে আমার রীতিমতো পড়াশোনা করার জন্য আমি কুমিল্লা সরকারি কলেজে ভর্তি হই। ওইখানে ভর্তি হওয়ার কারণ হচ্ছে আমার এক ফুপি ছিল, আমার আব্বার চাচাতো বোন, ওইখানে বাংলা বিভাগের অধ্যাপিকা ছিল। ওনার রেফারেন্সেই আমি ওইখানে ভর্তি হই কুমিল্লা সরকারি কলেজে। জি। 93-94 শিক্ষাবর্ষ। পড়াশোনার গতি, লেখাপড়া সব দিক স্বাভাবিকভাবে চলছে, সুন্দরভাবে চলছে। সুন্দর সময়টা কাটছিল। 93-94 আমার পরীক্ষা হলো 95 সাল। তো সব পরীক্ষারই আগে একটা টেস্ট হয়। জি। টেস্টও মোটামুটি মোটামুটি ভালো রেজাল্ট আছে আমার। টেস্টের পরে আমার আরো ভালো রেজাল্ট করার জন্য, আর আমি মেধাবী ছিলাম মোটামুটি, আমার আত্মীয় স্বজন, বাড়ি বা সবার কাছে একটা পরিচিত ছিলাম মেধাবী মেধাবী ছাত্র হিসাবে। যে কারণে তারা একটা ভালো ফলাফল আশা করতেছিল। এই চেষ্টাতে আমি টেস্টের পরে আমার একটা অবস্থা হয় কি, আমি তখন রেজাল্টটাকে আরো আলোকিত করার জন্য, আরো ভালো করার জন্য আমি সারা রাত্র পড়াশোনা শুরু করলাম। পড়াশোনার মানটা এরকম ছিল যে আমি মাগরিব পরে পড়াশোনায় বসতাম, তারপরে আসর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে পড়াশোনায় বসলে একদম ফজর নামাজ রাত পর্যন্ত পড়া, ফজর নামাজ পড়ে আমি শুতে যেতাম। তার মানে পুরো রাত। পুরো রাত্র, সারা রাত্র এইভাবে চললো আমার দীর্ঘদিন, টেস্টের পরে পরীক্ষার আগ পর্যন্ত। এই ভালো চেষ্টাটা করতে গিয়া এটা যে আমার আমার আসলে এটা বোঝানোর কেউ ছিল না, যেভাবে সারা রাত্র দিন মানে পড়লে, অতিরিক্ত কিছুই ভালো না আর হ্যাঁ, কি। সারা রাত্র পড়লে যে তুমি এটা অ্যাডজাস্ট করতে পারবে না, এটা আমাকে আসলে কেউ বোঝানোর ছিল না। আমি আমার সকল স্নেহের শিক্ষার্থীকে যারা দেখবে তাদেরকে বলবো তাদের এই শেখার বিষয় কাজটা আছে এখান থেকে। এই কাজটা এখন করবা না। কারণ হচ্ছে দেখো আমার কি হয়েছে, আমার সারাত্র এই যে পড়তে গিয়ে সেটা আমি সারাত্র পড়লাম, আমি কিন্তু খুব মানসিকভাবে স্পিড হচ্ছে আমার, যে আমি পড়তেছি, কিন্তু শরীর কিন্তু তো দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে যখন পরীক্ষার আগের দিন রাত্রে যখন আমি চেষ্টা করলাম যে আমি না আজকে তো ঘুমাইতে হবে আগে, আমার আর ঘুম হচ্ছে না। ওই যে আমার অভ্যাসে পরিণত অভ্যাসটা, হয়ে গেছে, হ্যাঁ। কারণ দীর্ঘদিনের অভ্যাস পরিণত হয়েছে, আমার আর ঘুম হচ্ছে না। এই সারা রাত্র আমি আর ঘুমাইতে পারলাম না, আবার টেনশন, হ্যাঁ আমি ঘুমাইতে পারতেছি না, কিভাবে পরীক্ষা দিব। এই যে টেনশন, চাপে পড়ে গেলাম। এই চাপটা গিয়ে কি হলো, আমার পরীক্ষাটা আসলেই যেমন হওয়ার কথা ছিল, আমার পরীক্ষাটা তেমন দিতে পারলাম না। আমি ঘাবড়িয়ে গেলাম। আমার পরীক্ষাটা ভালো, একেবারে খারাপ হয়েছে তা না, কিন্তু ভালো যে আমি যেই আশাটুকু আমি ওইরকম করতে হয়নি। পারিনি। আমার ঘুম চোখে না মনে থাকে, না খেয়াল থাকে, এইভাবে একটা পরীক্ষা হলো। বাংলা দিলাম, বাংলা দ্বিতীয় পত্র দিলাম, ইংরেজি প্রথম পত্র দিলাম, এই একই লেভেল চলছে। কিন্তু আমি যে প্রত্যাশা ছিল ওই প্রত্যাশায় মানে পৌঁছতে পারতেছি না। স্নায়ুর চাপ এই বাড়ছে আর স্নায়ুচাপ কি বাড়তে আস্তে আস্তে। বাড়তে 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 আমি 4টা 5টা পরীক্ষা দেওয়ার পরে অসুস্থ হয়ে গেলাম। শেষ, আমার পরীক্ষা একেবারেই বন্ধ হয়ে গেল। আমার জীবনের প্রথম বিপত্তি, এটা আসলে মানসিক চাপের কারণে আমার মূলত। জীবনের প্রথম বিপত্তি। আমি একেবারে কান্নাকাটি, এমন এক অবস্থা, অসুস্থ হয়ে গেলাম। আমার মা গেছে, আমি তখন কুমিল্লা থেকে, মায়াদক গ্রামে থাকি, মা গেছে, আব্বাই গেছে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু না, আমি তো আর থামতে পারতেছি না। আমার আমার আসলে এখানে আমার বন্ধুরা ছিল, অনেক ভালো ছিল ওরা। ওরা চেষ্টা করছে, সান্ত্বনা দিছে এই আর হ্যাঁ, কি। কিন্তু আমি পারছি না। আসলে সিচুয়েশনটা হ্যান্ডেল করাটা কঠিন হুম, হয়ে গেছে, যেহেতু আমার আপনার আমার জীবনে অনেক। এই ব্যাচে আমার বন্ধুর যার সাথে আমি চলতাম, একটা বিশাল আলোকিত ব্যাচ ছিল। এরা ভিক্টোরিয়া কলেজে পড়তো, অনেক কিকমানেশ্বর কলেজে পড়তো। একটা ছেলে ছিল সাইফুল ইসলাম রিপন, সে এখন বর্তমানে ডিসি হয়ে গেছে। সে এখন ডিসি, আমার মনে হয় ডিসি হয়েছে জানছি মানে আগে, এখন কোথায় আছে জানি না। হয়তো আরো সে উপরে থাকতে সেকেন্ড পারে। স্ট্যান্ড ছিল, সেকেন্ড স্ট্যান্ড করছিল কুমিল্লা ভর্তি থেকে, সেকেন্ড করছিল। শাহজাহান সিরাজ নামে এক চান্দিনের এক বন্ধু ছিল। শাহজাহান সিরাজের বন্ধু আছে এখানে আমাদের কলেজে, এলাহাবাদ কলেজে। আচ্ছা আচ্ছা। ওর কাছে জানা যাবে শাহজাহান সিরাজ কি জিনিস। সে এখন আমেরিকাতে আছে, একটা বড় কোম্পানির সে ডিরেক্টর হিসেবে আছে। আমি এখন, তারা অনেক উপরে চলে গেছে। তার আর ইয়ার থাকার কারণে আমার লেখাপড়াটা গতিটা আরো স্পিড ছিল। স্বাভাবিক। কিন্তু একটা ভালো বিধির প্রতিযোগিতা ছিল। বাম হয়তো আমি আর পরীক্ষাটা দিতে পারিনি 95-এ। এরপরে চলে আসতেছে আমার এমন অবস্থা তৈরি হয়েছে যে আমার কাকার বাসা থেকে পড়াশোনা করতাম ওইখানে। হুম হুম।
অবস্থাটা এমন হয়েছে যে আমি আর কুমিল্লা থাকার মতো আর ব্যবস্থা ছিল না, আমি গ্রামে চলে আসতেছি। আমার লেখাপড়ার যে একটা স্পিড ছিল সবই আসলে হয়ে গেছে, আর হয় নাই। 96 পরে পরীক্ষা দিচ্ছি, আমার এই পড়াশোনার উপরেই পরীক্ষা দেওয়া হয়েছে, আর যে গ্রামে এসে খুব ভালো একটা পরিবেশ পাওয়া বা আর হয়ে ওঠে নাই। যাই হোক, কোনো রকম 96 পরীক্ষা দিয়েছিলাম, আমি সেকেন্ড ক্লাস পাইছি, দ্বিতীয় শ্রেণীতে পাশ করছি, যেখানে আমার স্টার পাওয়ার কথা বা মানে ফার্স্ট ডিভিশনে অনেক বেশি মার্ক পেয়ে পাওয়ার কথা, এখানে আমার কোনোটাই হয় কোনো না। রকম দ্বিতীয় শ্রেণীতে বা সেকেন্ড ক্লাস পেয়ে পাশ করছি। যাই হোক, আমার আর ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে প্ল্যানগুলি ছিল এগুলি একেবারে ইয়ে হয়ে গেল এইভাবে। আমার একটা সিনিয়র ভাই ছিল, সে বললো যে তুমি কাজ করো, আর ওইদিকে যাওয়া তখন সিএ টার অনেক দাম, ভ্যালু। সিএ, চার্টার অ্যাকাউন্ট, চার্টার যেটা অ্যাকাউন্ট, ওটা অনেক ভ্যালু। তুমি আর সায়েন্সে পড়ার দরকার, আমি সায়েন্সে ছিলাম, সায়েন্সে পড়ার দরকার নাই, তুমি বিকমে ভর্তি হয়ে যাও। কমার্স শেষ হয়ে হ্যাঁ, গেল। তো এটা বিকম পাস করলে তুমি অতি সহজেই আমি তোমাকে, ও সিএ পড়ে, তখন সিএ পড়ে, তোমাকে আমার ফার্মে নিয়ে নিব, নিয়ে নিলে স্যারকে বলে নিয়ে সহজ নিলে হবে। তোমার তো সহজ হবে। তো আমি তার কথায় প্রভাবিত হয়ে আমি বিকমে সায়েন্স, আমি গ্রুপ চেঞ্জ করে ফেললাম, আমি এবার সায়েন্স থেকে এবার কমার্স। বিকমে ভর্তি হলাম এই কোম্পানি বদিউল আলম কলেজে। ওই যে এখানের পরিবেশ যেমন পরিবেশ তেমন মান, এইভাবেই চলছে লেখাপড়া। লেখাপড়াটা আর মানে খুব একটা যে আন্তরিক ভাবে করতেছি এরকম না। যাই হোক, এখান থেকে আমি 98 সনে বিকম পাস করলাম, আমি দ্বিতীয় শ্রেণী পেয়েছি। এই বিকম পড়া অবস্থায় আমার জীবনে আরেক বিপত্তি, এক বিপত্তি খেলাম আমি লেখাপড়ার মধ্যে, এইচএসসি পরীক্ষা দিতে না পেরা। এই বিকমে যখন আমি ভর্তি হই তখন আমার বাবা মার প্রথম সন্তান, আমার বাবার লেট ম্যারেজ, কারণ আমার কাকার আর অনেক বড় বড় সন্তান, আমার চেয়ে অনেক বড় সন্তান। তো এই কি চিন্তা বাবাই করছে, বাবাই জানে। বাবা আমাকে বিয়ার জন্য একটা প্রভাবিত করা শুরু করলো, আমি খুব রাগারাগি করতেছি। তারপরে এক পর্যায়ে গ্রামেই আমি রাগারাগি মাঝখানেও আসলে কথাটা এই বয়সে যা হয়, 20-21 বছর বয়সে যা হয়, অনেক সুন্দরী একটা মেয়ে আমার আমার গ্রামেরই আমাকে আসলে বিয়ে করতে রাজি না, কিন্তু সুন্দরী মেয়ে দেখে দেখার পরে তো যা হয় যা আর কি। প্রভাবিত, এই সত্যটা সেটাই। বলে ফেললাম, না, এটা সত্যটা স্বাভাবিক, বলে সবার ফেললাম। ক্ষেত্রে এমনই অনেক হবে। সুন্দরী ছিল, গ্রামের ব্যতিক্রম সুন্দরী, একদম এলাকার ব্যতিক্রম সুন্দরী ছিল। বিয়েটা করেই ফেললাম 1997 সন, আমি তখন বিকেলে পড়তেছি, পড়া অবস্থায়। পড়া অবস্থায়। তো একে তো পড়ালেখার বোঝেন, কোম্পানি কলেজের পড়ালেখা, তারপরে আবার বিয়ে। তো লেখাপড়াটা আসলে ওই করতেছি, এই বলাই যাবে যা, আসলে এমন ভাবে ওই যে আমার যে পড়ার গতি ছিল এইগুলি আর কোনো কিছুই নাই। তারপরে আমি যেহেতু মেধাবী ছিলাম, অল্পতেই আমি সবকিছু রিকভার দিতে পারি, যে কারণে আমি আম, পারছি অনেকটা। কিন্তু বিপত্তিটা হলো এখানে, আমি 97 সনে বিয়ে করি হচ্ছে সেপ্টেম্বরে, আগস্টে বিয়ে করি, আসলে আগস্টের 27 তারিখ। আর সেপ্টেম্বরের 26 তারিখ গিয়ে সে আমার বিয়ের অনুষ্ঠান, তখন হইলো এই যে আমাকে তাৎক্ষণিক নিয়ে আটকাই বিয়ে করানো হুম, হয়েছে, হুম, হুম। যে এজাব করে বাস হয়ে যাক, কবুল। আমার যা পুরো রাজি করতে পারি তার কাজ করে লিছে, বুঝছি। এজাব কবুল, আমার সাক্ষাৎ নাই, আর ওর মেয়ের সাক্ষাৎ নাই। সেপ্টেম্বরের 26 তারিখ আমার সাথে সাক্ষাৎ, ফার্স্ট সাক্ষাৎ। এই দেখেন, অল্প সময় 8 মাস 28 দিন সংসার জীবন, আমার স্ত্রীর সাথে সংসার জীবন 8 মাস 28 দিন, এর মধ্যে একটা সন্তান। আর সন্তানটা হলো এপ্রিলের 30 তারিখ, আর মে মাসের 5 তারিখ সে আমার উপরই মারা যায়, একদম আমাকে জড়ায় ধরে মারা যায়, হঠাৎ করে, একেবারে হঠাৎ, মানে কোনো সমস্যা ছিল কোনো না। সমস্যা নাই। আর হঠাৎ করে আমি বসে কথা বলতেছি, গল্প করতেছি, আর মধ্যেই মানে এটা অনেক বড় কাহিনী, একটা ছোট বলা যাবে না, কথা বলতেছি, এই হাসাহাসি করতেছি, কিন্তু হাসাহাসির মধ্যে হঠাৎ করে আমার আমি আমার শ্বশুর শাশুড়ি ঘরে আসলো, আমি একটু সাইডে হলাম, হুট করে দুধ দিল খাওয়ার জন্য, দুধ খাইতেছে। দুধ খাওয়ার মধ্যে হঠাৎ করে একটা কাশি দিল, নাক দিয়ে রক্ত পারে, রক্ত বের হয়ে আসতেছে এক ফোঁটা, আমি দেখলাম, থাবা দিয়ে আমি ধরলাম, আমার উপর জড়ায় ধরলো। তারপর দেখলাম যে তার দেহের সমস্ত রক্ত আমাকে রঞ্জিত করে ফেললো, একদম আপাদমস্তক আমার লাল হয়ে গেল। এখানে এর মধ্যে অনেক কাহিনী আছে, তার তার দেখেন এই কাহিনীগুলি, ছোট একটা কাহিনীও বলি। আমি ওখানে যখন আমি ওর সাথে কথা বলতেছি, এর মধ্যে সে আমাকে জড়ায় ধরে কান্না শুরু করছে, মারার আগ মুহূর্তেই, একই বসার মধ্যেই কিন্তু কাহিনী করতেছে। আরে কি হয়েছে তোমার, কি হয়েছে, আমি বুঝাইতেছি, ও কান্তাছি, কি মানে হয়েছে কোনো বলো না কারণ আমাকে। ছাড়াই। হ্যাঁ, কারণ স্যার কি হয়েছে বলো না আমাকে, আজকে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন বলতে পারতেছে না, কি স্বপ্ন দেখছো কোন আমারে। একটা স্বপ্ন দেখলাম, উপর থেকে একটা ছেলের মতো পড়ছে, ওইটা ঠিক তোমার উপরে পড়ছে, আপনার উপরে পড়ছে, আপনি করে বলতো, আপনার উপরে, আপনার বুকটা ছিঁড়া, আপনি পুরো মারা গেছেন। আরে বোকা, আমি এনে বলছি লাগিয়েছি তুমি, স্বপ্ন তো স্বপ্ন। স্বপ্ন তো উল্টা এই হয়। দেখেন স্বপ্নটা, দেখেন এই বসার মধ্যে কিন্তু স্বপ্নটা বলা, আর এখানে কিন্তু তার বিদায়, আমি কিন্তু এখানে বড় বসাই আছি।
ঠিক যেভাবে বলছে রক্তাক্ত অবস্থা ঠিক এভাবে সে আমি মানে আসলে সেটা ওনার ক্ষেত্রে হইলো আর কি। এটা উল্টাই গেল আমার উপরে আসে পড়লো, ওটা ওর উপরে পড়লো, স্যালি পড়লো ওর উপরে, ওর হুম, নাকে মুখে সকল রক্ত আমি ওকে রঞ্জিত করে ফেললো। আমি আমি আসলে তখন ওই মুহূর্তে যে কিছু বলার মতো আর নাই। আমি জাস্ট স্বাভাবিক। আমার কাঁধেই মারা গেল, জড়ায় জোরে মারা গেল। আমি কাঁধ থেকে বললাম যে আমাকে নামাও, একটু নামাও। এটা আসলে মর্মান্তিক কাহিনী। এটা কত চোখের জল গেছে আমার। এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা, এমন তো আসলে সাধারণত ঘটে না সিনেমার মতো। তো মানুষের আসলে বিশ্বাস করাটাই কষ্টকর। আর কারো যার জীবনে ঘটছে সেই আসলে বলতে পারবে আমি আসলে এমনটা। এই বড় বড় এই ধাক্কাগুলি আমি খেয়েছি আমার জীবনে। তো এই অবস্থাটা গেল আমার সন্তান 5 দিন, যখন আমার মা কি করবে, পিতামাতা বিয়ে করেছে, আমার তো কোনো দোষ ছিল না, এমন না আমি দোষ প্রেম তো করে কারোই বিয়ে না, করছি, এটা তো কারো দোষ ভাগ্যের নেই বিষয়। আসলে। পিতামাতা এখন একটা বাচ্চা হয়ে গেছে, হুম, আমরা তো আসলে তখন এত সচেতন না, ছোট মানুষ, আমি সেটাই। কলেজে পড়ি, এত তো না, তো বাচ্চা হয়ে গেছে আমার একটা। তখন এই বাচ্চাটাকে সবাই, আমার মায়, বিশেষ করে আমার মাই, আমার বোন আছে একটা, খুব কষ্ট করে এই ছেলেটা আছে আল্লাহর রহমতে, সে এখন টিচার। ইংরেজিতে অনার্স মাস্টার করছে। আপনারা যারাই দেখতেছেন সবাই আমার এই ছেলেটার জন্য দোয়া করবেন। সে ইংরেজিতে অনার্স মাস্টার করার পরে এখন একটা বেসরকারি স্কুলে ইংলিশ শিক্ষক হিসেবে আছে। গত বছর পাশ করলো, অনার্স কমপ্লিট করলো আর কি, এখানে ঢুকে গেছে, পাশ করেই ঢুকে গেছে। এখন হয়তো তার চেষ্টা করে সে কোথাও যেতে পারলে যাবে, তার জি, জি, ইচ্ছাতে। জি। এটা দোয়া করে সবাই। এই উত্তরায় চড়াই উত্তরাইগুলি আমার জীবনে আছে। এরপরে ওই যে বললাম না, জীবনটা তো হিসিবিজ হয়ে গেল। 98-এ আমি বিকম পাস করার পরে চাকরিতে চলে গেছি প্রাইড গ্রুপে। ফার্স্ট চাকরি আমার প্রাইড গ্রুপ, ভালো চাকরি, 3,000 টাকা বেতন পাই। তখন 3,000 টাকা, কালকে বলছি অফিসে, 3,000 টাকা বা স্টার্টিং এর বেতন কিন্তু কম, চারটিংয়ের কথা, তখন 50-55 টাকা হলে গরুর মাংস কেজি। হুম, হুম, হুম। 3,000 টাকা এখনকার 30,000 আর কি। আরো বেশি, আরো বেশি, মান আরো বেশি। তো এই শুরু করলাম 1 বছরেই 2,000-এর মধ্যে আমার বেতন হয়ে গেল 5,000 টাকা। আমি কিন্তু বুঝিনি, আমি আসলেই আমার আল্লাহর উপর, আল্লাহর একটা রহমত আছে আমার উপরে, যে আমি যেখানেই যাই আমি ভালো করতে পারি। মানে ওই লেভেলে যারা আছে ওই লেভেল থেকে আমি একটু আলাদা হয়ে যেতে পারি। আমি এই পর্যন্ত যতটা চাকরি করছি, আমি প্রাইভেট গ্রুপে করছি, মডেল ডি ক্যাপিটাল নামে একটা ইয়ার প্রতিষ্ঠানে আমি ছিলাম দীর্ঘদিন। এখানে ছিলাম অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হিসেবে ছিলাম। তারপর একটা চায়না কোম্পানিতে ইগনাইট ট্রেড, এখানে ছিলাম অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে, এসিস্ট্যান্ট অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে। এখান থেকে তারা আবার নিয়ে গেছে, তাদের একটা মানিলিক এমসিএস লিমিটেড ছিল একটা কোম্পানি, ওখানে নিয়ে গেছে আমাকে। এভাবে আমার চাকরি বলি, যেখানে আমি চাকরি করতে গেছি তারা ভালোবাসে আমাকে রাখছে। আমাকে চলে আসতে হয়েছে জোর করে এখান থেকে, যেখানে আমি গেছি আমাকে জোর করে চলে আসতে হয়েছে। আমি তাদের ভালোবাসার মধ্যে ছিলাম, কারণ আমি ব্যতিক্রম হইতে পারছি। কিভাবে যেন হইতে পারছি, আমি কাজ করছি, এটা ব্যতিক্রম জানি না, আমি কাজ করছি, আমি আল্লাহর ভালোভাবে কাজ ইচ্ছা, করতাম। এটাই ছিল আমার আমার গুণ গুণ। একটা। আমি কাজ করতাম, যে কাজ দায় করতাম ভালোভাবে করতাম, সততার সাথে করতাম, নিষ্ঠার সাথে করতাম। এটা হলো আমার জন্ম থেকে গুণ। এটা এমন না আমি কোনো অর্জন করছি, এটা আমার, মানে কাজটা আসলে আন্তরিকভাবে কেউ আমি না করলে ভালোবেসে করি, চেষ্টা করে আসলে কাজটা আমি সম্ভব না। ভালোবেসে করি, এটাই অন্য আমার কেউ কাজ। আদায় করে নিতে পারবে না। এইভাবে আমার জীবনটা এই চলে গেল প্রায়। আমার 98-তে তো আমার স্ত্রী বিয়োগ ঘটলো, জি, জি। 97-তে। আর সংসার জীবন আর করবো না, এই করবোই না, আর কি করবো, সংসার দেখলাম, বুঝলাম, সন্তান আছে, এভাবে জীবনটা চলছে। মানে পুরা মানে বিভাগী আর কি। হ্যাঁ, হ্যাঁ, এভাবে আর আমার হবে না, সংসার হবে না। এভাবে চলতে 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 2012 পর্যন্ত চলে গেল। 98 আর 2012, প্রায় 15 বছর গেট। আমার ছেলে তখন 8 পুষ শেষ দে পর্যায়ে, পুষ দে। 8 অষ্টম শ্রেণীতে পড়ে, ও শেষ পর্যায়ে আছেন ও, মানে আমার বিয়েটা, এই বিয়েটা হয় পরবর্তীতে। বিয়েটা করতে হলো, আমার ছোট ভাই আছে একটা, ছোট বোন আছে একটা, তারাও কেউ বিয়ে করতেছে না, আমি করি না বিদায়। সংসার একটা মানে এলোমেলো অবস্থা হয়ে গেল। মা এত বাবা, অল্প দিন সংসার করার পরে না বিয়ে করাটা তো আসলে কেমনই দেখে, তারপরে স্বাভাবিক। দেখলাম যে শৃঙ্খলার জন্য দরকার, করাটা দরকার। তারপরে আমি আবার বিয়ে করি, দ্বিতীয় বিয়ে করি, অনেক ভালো, ফতেহাবাদ খন্দকার বাড়িতে আমার ওয়াইফ। তুই অনেক ভালো। আমার প্রথম স্ত্রীও, মানে এমন মেয়ে হয় না আমার চোখে পড়ে না, আর পড়ে না। আর এই আমি অনেক স্টুডেন্টও পড়াই, অনেক, আমি এরকম মেয়ে পড়ে না। আমি একটা গুণ বলি প্রথম স্ত্রীর, একটা গুণ বললে আমার বুঝতে পারবেন, যে সে আমার যেদিন বিয়ে হয়েছে, আমার সাথে ওর যেদিন সাক্ষাৎ হয়েছে, ওই দিন যে আমাকে পায়ে ধরে সালাম করে বিছানায় উঠলো আর বিছানা থেকে নেমে গেল, মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে তো আমার কথা কাটাকাটি হয়, হয় না অনেক একটা সময়? মানুষের সাথে চলতে তো দমক এটা দিছি, হবেই, স্বাভাবিক। অথবা আমি বকা দিছি, তারপরে সে যে আমার বিছানা থেকে নেমে গেছে, সালাম করে নেমে গেছে। এবং আমার যে বিছানাতে উঠছে, সালাম করে উঠছে। মানে ভুলক্রমে কোনোদিন, রুটিন এর মতো আর কি। ভুলক্রমে কোনোদিন তার এই ভুলটা হয় নাই, রাগ করে ভুলটা হয় নাই।
কান্না কান্না করে নেমে যাচ্ছে, তারপরে সালাম করে নেমে যাচ্ছে। ব্যতিক্রম। তাইলে এটা দিয়ে বোঝেন যে মানুষটা ভালোবাসাটা অনেক বেশি ছিল। সে মানে কিভাবে আমাকে মানে আর আরো অনেক সব কিছু বলা যাবে না। না, তো আরেকটা আমাকে জিনিস সে দেখেন কোনোদিন স্যার, সে তো আপনাকে ছাত্র অবস্থায় বিয়ে করছে, আপনার হ্যাঁ, কোনো ইনকাম নাই, না 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 না, মানে ছাত্র হ্যাঁ, এই হ্যাঁ, অবস্থায় জাইনে বিয়ে শুনেই তো বিয়ে হ্যাঁ, করছে। করছে। পরিবার সুতরাং পারিবারিক করছে। হ্যাঁ, মানে এটার শেষ নাই, গুণ তো অনেক গুণ, এমন মেয়ে হয় না সাধারণত। আমাকে কোনোদিন সে ডাক দিয়ে ঘুম ঘুম ভাঙেনি, কোনোদিন না। আমাকে কপালে চুমু দিয়ে ঘুম ভাঙছে। সে কোনোদিন ডাক দিয়ে ঘুম ভাঙছে না আমাকে, কোনোদিন না, ভুলেও না, একদিনও না, কপালে চুমু দিয়ে ঘুম মানে ভাঙছে। অল্প দিনে সংসার হলে এটা আসলে সারা জীবনের স্মৃতি হয়ে তাইলে গেছে, এই আপনি কারণে মানে বোঝেন, আল্লাহ এইভাবে আপনাকে তাইলে পাঠাইছে বোঝেন আর কি, এই এমন মানুষ ওনাকে করতেই আপনার হয়। কাছে। কোনোদিন ভুলেও আমাকে ডাক দেয় নাই। হয় কপালে চুমু দিচ্ছে, না হয় পায়ে গিয়ে আস্তে আস্তে চাপ দিচ্ছে, আস্তে 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 পায়ে চিপা আমার ঘুম ভাঙছে। তো এই আমি ছাত্র অবস্থায় কিন্তু এই বিষয়গুলি, তাহলে বা মেয়ের সে যেমন সুন্দরী তেমন গুণী। আর কি আশঙ্কা ছিল আমি জানি না, সে আমাকে সবসময় আশঙ্কা করতো, তুমি কি করে দিলে আমাকে ছেড়ে যাবে, হাত ধরে বলতো। আমি কি বোকা মেয়ে নাকি, এটা কি কথা বললো নাকি, এটা কেন জানি সে বলতো, কিন্তু আসলে সেই সেই ছেড়ে আমাকে গেল ছেড়ে গেল। আসলে, আমি আসলে মানে এই আশঙ্কাটা তার বিষয়গুলি মনে কাজ করতো আর কি, হুম তখন সে হুম বুঝতে হুম পারতো না, ভাবতো আপনার দিক থেকে না হ্যাঁ এটা হ্যাঁ। আসে আবার। তো এইভাবেই হলো আর কি আমার জীবনে। তারপরে আমি এই দ্বিতীয় ইয়ে করলাম। আমি এই যে ওই চাকরি, লাস্ট চাকরি করার পরে আসলাম আমার, আর চাকরিতে ওই যে সর্বশেষ চাকরি ছিল আমার মডেল ডি ক্যাপিটাল নারায়ণগঞ্জে একটা নিট কোম্পানিতে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হিসেবে। ওইখানে আমার চাকরিটা আমি করতে পারলাম না, বিভিন্ন রাজনৈতিক কারণে হুম চাকরিটা হুম। করতে পারলাম না। রাজনীতি বলতে ওই যে তাদের ফ্যাক্টরি যে রাজনীতি, এগুলি আমি এমডি লোক ছিলাম। আর এই ফ্যাক্টরি চলতো ইডির লোক, এটা যারা চাকরি করে এই লেভেলে তারা বুঝবো, জি ফ্যাক্টরি জি। চালাতো ইডির লোক, আমি ছিলাম এমডির লোক। যে কারণে তাদের সাথে এই অ্যাডজাস্ট হতে প্রাতিষ্ঠানিক পারছি, রাজনীতি। প্রাতিষ্ঠানিক রাজনীতি আমি টিকতে পারি নাই দীর্ঘদিন। তো এটার সাথে তিক্ত হয়ে আমি চাকরিটা ছেড়ে দিলাম। আর সালাম এমন ভাবে সালাম, আমি সারা জীবন আর চাকরি করবো না। আচ্ছা, তো আইসা ব্যবসা শুরু করলাম। ব্যবসাটা ছিল হচ্ছে আমার ভাইয়ের দোকান ছিল, পোল্ট্রি ফার্ম ছিল। আমি এটা বড় করার চেষ্টা করলাম এবং কিছু বিনিয়োগ করলাম। এখানে যে ডিম পাড়ার যে লেয়ার মুরগি উঠাইলাম, আরো অনেক কিছু বড় বড় করলাম, অনেক যা কিছু কামাই ছিল। এখন এই কামাই এটা আমি একদম এক মিনিটে ছেড়ে দিলাম। এটা আমার এমন করা করলো যে আমারটা তো গেলই, ভাইয়ের যে একটা স্ট্যান্ড অবস্থায় ছিল তাকেও সহায় ফেললো একবারে, একদম সহায় ফেলছে, দুইজনই আনস্টেবল হয়ে গেছে। একদম আনস্টেবল হয়ে গেছে দুজন। মানে আমার জীবনের আরেক ধাক্কা, কান্না কাটি, আমি এখন রাস্তাঘাটে হাঁটি আর কান্দি, এমন অবস্থা। সংসার চলো, আমার পিতা মাতার একমাত্র উপার্জন করে শেখা হয়েছে আমার ছোট ভাই। আমি তো আইসে, আপনার আমি উপার্জন নাই, ওনারটাও আমার শেষ। তো আইসে তার তো আমরা খেয়ে ফেললাম। তো এমন এক অবস্থা হয়েছে। এই অবস্থার মধ্যে এক সময় গিয়ে সেটা স্থিতি হলো যে আমার কিছু একটা করা দরকার, কিছু একটা করা দরকার। এটা হচ্ছে 13 সালে কিছু একটা করা দরকার। বউ আছে, ছেলে মেয়ে হয়ে গেছে। 13-14-তে আমি মানে ব্যবসা বাণিজ্য মায়ের খেয়ে এমন এক অবস্থা, রাস্তাঘাটে না দেখায় কানতে হয় মানুষকে, এমন অবস্থা। আমি একদিনের কাহিনীটা আমি আবার বলি। চোখের পানি পড়তেছে ঘর থেকেই। কি করলাম, কি করবো, আমি এত কষ্ট করে লেখাপড়া করলাম, লেখাপড়া কোনো কাজে লাগাইলাম না, কোনো কাজে লাগলো না। কি করলাম, এত লেখাপড়া করলাম, খালি মন থেকে এটি কাজ কাজ করতেছে আর গাঁটলা দিয়ে যাচ্ছি, আর চোখ দিয়ে পানি পড়তেছে। কিন্তু এই চোখের পানি দেখানো যায় না কাউকে। আমি কান দেখলে, আমার পরিবার দেখলে, আমার স্ত্রী আছে, মা বাবা আছে, তারা জানে আমি খুব সাহসী ছেলে। মানে আমার চোখের পানি দেখলে দেখা নেই, তাদেরও মন ভাঙবে। দেখা যাবে। এই কারণে আমি দেখাই কাঁদতে পারি না। তো আমি ওই পুকুরে গিয়ে সেটা, আমার একটা কথা তখন মনে হইলো, দেখেন মানুষের যে ওই যে প্রবাদগুলি কাজে লাগে, যে গলা পানি নেমা তোর তোর জন্য অভিশাপ দিয়ে গেলাম, তোর যে এই হয়, গলা পানি নেমা তোর জন্য আশীর্বাদ করলাম, তোর জন্য এই হয়। এই যে প্রবাদ, বিশেষ একটা বিষয় আমার এটা। হুট করে মনের মধ্যে আমার ঢুকে গেল। আর আমি হাঁটতে হাঁটতে আমি গলা পানি বসে চলে গেলাম এই গাছটাতে, আর চোখের পানি অঝরে পড়তেছে, আর কান্না কান্না করতেছি। আমার মনে হয় আল্লাহ আমাকে ওই কান্নাটাই, মানে ধাক্কা আসলে একটার পর একটা আসতেছে, তো এই বয়স তো তখন পর্যন্ত খুব একটা বেশি হয় নাই, না তো এই বয়সের আবার মধ্যে এতগুলি বিয়ে ধাক্কা করছি, আসলে সামনে সংসার, ওঠাটা কঠিন। চাপ তো রইলই, হ্যাঁ কিছু একটা করতে হবে, বাচ্চা আছে। হ্যাঁ চাক করতে হবে আমাকে। তখন আমার চতুর্পাশ থেকে খবর আসা শুরু করলো, দেখেন এট এ টাইম আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, তুই তো মাস্টারি করলে পারস। আমার এর আগ পর্যন্ত একদিন আমার মাস্টারি করার কোনো প্ল্যান পরিকল্পনা আপনার ছিল অনেকে বলেও অনেক। না। না না, তুই তো মাস্টারি করলে পারো, তোমার এত মেধাবী, তুমি মাস্টারি করলে পারো, তুমি কেন এটা করলা না, তুমি এটা করতে করতে গেলে না কেন? আমার মনের মধ্যে চতুর্দিকে খবরটি নিয়ে আমার মনটা একদম কি সজাগ করে দিল। তখন তো নিবন্ধন লাগে। আমি 2001-এ মাস্টার্স কমপ্লিট, আমি ওই যে এখান থেকে ইয়ে করার পরে আমি ওই চাকরি করা অবস্থায় প্রাইভেটে মাস্টার্স ফাঁকি বলে নেই, আমি প্রাইভেট ঢাকা কলেজ থেকে আমি মাস্টার্সটা করে নিচ্ছি চাকরি অবস্থা। অ্যাকাউন্টিং এ, হ্যাঁ চাকরি করা অবস্থায়।
শেষে চিন্তা করলাম যে হ্যাঁ মাস্টারি করার দেখি, এখন তো করা যাবে না, আমি লুকায় শুরু করলাম প্রস্তুতি। এক দোকানে বসে বাইরে, দোকান শেষ, তারপরও একটা চেয়ার আমি খুব খুব ভালো পরিবেশ করেছি, রিভলভিং চেয়ার, ওই দোকানে বসে বসে এই নিবন্ধন পরে আমি একেবারেই মানে 2013-তে একবার পরীক্ষা দিয়ে পাশ করে গেলাম, নিবন্ধন পরীক্ষা পাশ করে গেলাম। আর এটা মনে ছিল তো, আছে তো মনে এটা চাকরি ইয়াটা মনে হয় আছে তাহলে এখানে এরপরে আমি যাই হোক এইভাবে হোক আমার এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে আমি আসলাম, এখানে আমি ফার্স্ট হইলাম। একটা বিষয় একটু মিস করলাম, সেটা হচ্ছে বর্তমান যে ভাবি ওনার সম্পর্কে যদি কিছু বলেন। চমৎকার একজন মানুষ, কারণ সে তো আরেকটা বড় বাচ্চা নিয়ে তার সংসার শুরু করতে চমৎকার একজন মানুষ। অ্যাডজাস্ট করাটা একটু কঠিন ছিল না? আমি মানে এটা দুনিয়ারই ব্যতিক্রম। আমি যদি আমার ছেলেকে 1000 টাকা দিই, সে লুকায় আরো 500 টাকা দিবে। ছেলের প্রতি তার আরো আন্তরিকতা বেশি। আমি যদি আর 5000 দিই, আর লোকে আরো 1000 টাকা দিয়ে দেয়। ভাবি কি কোনো জব করে নাকি? না, সে ওই যে এখানে যে আলমে এক্স করতো, তারপরে ওইখানে দেবীদেরকে অক্সফোর্ডে করতো। তো শেষে আমি দেখি যে না, ওর কোয়ালিটি ভালো ছিল, কিন্তু আমি দেখি যে আমার ছেলে মেয়েগুলি মানুষ কিরা তার একটু প্রেশার হয়ে যায়, আমি কেন দরকার নাই তোমার কোনোটা করার, তুই এই ছেলেগুলির দিকে তাকাও। ছেলে মেয়েগুলি আমি খুব প্রাইভেট পড়াইতে পারি না, ওই এগুলি ইয়ে করতেছে, পড়াইতেছে। আর আমি ঝগড়া করতে পারি না কোনো সময়, আমি ঝগড়া করতে গেলেও দেখা যাচ্ছে পিছিয়ে নামে যায়, ঝগড়া করে না, ঝগড়া করার ইচ্ছা থাকলে মানে এক হাতে তো তালি বাজে না। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে আছি স্যার আজকের পর্বে। এই পর্বে আমরা সংক্ষেপে একটু জানবো যে আপনার এখন কয় ছেলে মেয়ে, তারা এখন কে কি করছে? হ্যাঁ, আমার এই মোট 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে তো বললাম, সে একটা স্কুলে শিক্ষকতা করতেছে, ইংরেজি শিক্ষক। আর এরপর একটা মেয়েটা মফিজউদ্দিন গার্লস দেবিদ্দার, ও 7ম শ্রেণীতে পড়ে। আর দেবিদ্দার প্রাইমারিতে আমার একটা ছেলে ক্লাস 5 এ পড়ে। ওর ওই বৃত্তি পরীক্ষার জন্যই আসলে মূলত আমি কিন্ডারগার্টেনে ছিল, আগে অক্সফোর্ডে ছিল, আমি প্রাইমারিতে নিয়ে গেছি। এটা তো ভালো স্কুল, প্রচুর ভালো, এবং এখানে অনেক মেধাবী স্টুডেন্ট আছে। হ্যাঁ, দেবিদ্দারের মধ্যে অনেক ভালো অনেক মেধাবী, এবং আমার ছেলেটা মোটামুটি গিয়ে সেটা টেস্টে 50 চলে আসছে, যে হাফ এলিতে 50 চলে আসছে। ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে ঘোরাফেরা করে, মার্ক যেই পরীক্ষাগুলি হয়, ফার্স্ট কখন সেকেন্ড কখন থার্ড চলছে, লেখাপড়া মেধাবী, কিন্তু পড়াশোনাটা কম করে আর কি। মেধাবী ছেলেমেয়ের জন্য, মেধাবী, পড়াশোনা কম করে, আমার জন্য ছেলেমেয়েদের দোয়া করবেন। আমি আর আমার সবার কাছে প্রত্যাশা যে আমি এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে যে আমি খুব ভালো শিক্ষক তা না, কিন্তু আমি চেষ্টা করি এলাহাবাদ গ্রামটা আন্তরিকভাবে সার্ভিস দেন, এটাই তো সবচেয়ে বড় বিষয়। আমার পাশেই অধ্যাপক মুজাফর আহমদ স্যার আছে, উনার অনেক গুণাগুণ আমি শুনেছি। উনার বাবার প্রতিষ্ঠা করছে স্কুলটা, এবং এখান থেকে আমি আসার পরে অনেক ভালো ভালো শিক্ষকের নাম শুনেছি। এখান থেকে অনেক মেধাবী স্টুডেন্ট বের হয়ে তারা বাংলাদেশে অনেক বড় বড় পর্যায়ে গেছে, তা দেখেছি। এখন যে তা হয় না তা না। আমি এই 2023 আমার থেকে যারা পাশ করেছে তারা 3টা ইউনিভার্সিটি, আমাদের স্কুল থেকে এখনো বর্তমানেও প্রত্যেক ইয়ার থেকেই বিশ্ববিদ্যালয়ে 1-2 জন থাকে, আরো ভালো করতে পারে। আর বিশেষ করে আমার যে লক্ষ্যটা, যে তারা মানবিক মানুষ হোক, এটা সবচেয়ে বড়, এটা আমি আমার লক্ষ্যের সবচেয়ে বড় লক্ষ্য এটাই, যে মানুষ জাতির জন্য এমন মানুষের আসলে বেশি প্রয়োজন। অনেক বড় উঁচা হয়েছে, কিন্তু সে অমানুষ হয়েছে, কিন্তু সে তো জাতির ক্ষতি। অনেক শিক্ষিত অনেক বড় চোর হলে তো আসলে স্যার কোনো লাভ নাই, তাকে যদি আমি মানুষই এটা না চেষ্টা করি যে মানবিক মানুষ হোক, ভালো মানুষ হোক। আমি অনেক সময় ছেলেমেয়েদেরকে মারিও, খুব কষ্ট লাগে, কান্নাকাটিও করি, মারি সেরা গিয়ে সেরা। তো আবার মারতে হয় কেন জানি, মারতে হয়। আসলে শাসনের বিকল্প নেই, এখন যে অবস্থা বাচ্চাদের, তাদের সাথে আসলে পারাটা কঠিন। বেতন না আনার জন্য আমি তারা বলি যে আমি চেষ্টা করতেছি বেতন আনার জন্য, তোমরা কেন আমাকে বেতন হাতে নাও। আমরা যদি দোয়া করে তারা না মাইরে যে ভালো করতে পারি। ধন্যবাদ স্যার। আমরা এই পর্যায়ে আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের জন্য যেটা ঘোষণা, সেটা চাই এরপরও আরো 6টি পর্ব আছে, এগুলি রেকর্ডেড আছে। আর আপনার এই পর্বগুলি যদি ভালো লাগে, দয়া করে শেয়ার করবেন, লাইক করবেন, এবং কমেন্ট করে জানাবেন কোন কোন বিষয়টা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো। আমরা ধারাবাহিকভাবে বাকি সবগুলি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করবো একদিন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।